তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা যে ক্লাসটা করব, এরপর থেকে প্রতিদিনই এইরকম ক্লাস আসবে। সামনে আমাদের যে রেলের যে গ্রুপ ডির যে এক্সাম আছে, আরআরবি লেভেল 1 2026, তো সেইটার উপর জেনারেল সায়েন্সে 25খানা কোশ্চেন থাকে এবং এই জেনারেল সায়েন্সের ওয়েটেজ কিন্তু রেলের পরীক্ষায় খুব বেশি। তাই আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু এই ক্লাসটা করব। তো চলো শুরু করা যাক। জেনারেল সায়েন্সের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো এই ক্লাসে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে: শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ? শব্দ তরঙ্গ, দেখবে শব্দ তরঙ্গ কিন্তু এইভাবে যাতায়াত করে, এইরকম ভাবে যাতায়াত করে। একটা স্প্রিংকে যদি একটা সংকুচিত করা হয়, তাহলে কিন্তু স্প্রিং এর যে ওঠানামা বা সংকোচন প্রসারণ অনেকটা সেই রকম কিন্তু শব্দ তরঙ্গের, কিন্তু শব্দ তরঙ্গটা তাহলে অভিমুখ কোন দিকে? এইদিকে কিন্তু শব্দ তরঙ্গটা যাচ্ছে, আর সেটা দৈর্ঘ্য বরাবর যাচ্ছে। তাহলে এটা কিন্তু হয়ে যাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য। কারণ কি দৈর্ঘ্য বরাবর যাচ্ছে, এখানে শব্দ তরঙ্গ এর শব্দের পিক এগুলা বেশি থাকে, আস্তে 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 আবার কমে যায়, এরকম আবার উপরে উঠে আবার আস্তে 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 যত দূরে যাবে কমে কমে যায়। তাহলে এইরকম ভাবে কিন্তু তরঙ্গটা যাতায়াত করে বলে এটাকে বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, লঙ্গিচুডিনাল ওয়েভ। আর আলোক তরঙ্গ, এই অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে শব্দ তরঙ্গ যাতায়াতের জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়। তাই শূন্য মাধ্যমে কিন্তু শব্দ কিন্তু চলাচল করতে পারে না। ওই জন্য চাঁদে কিন্তু আমরা গেলে দুজন যাত্রী যদি পাশাপাশি দাঁড়িয়ে কথা বলে, কিন্তু তারা কথা শুনতে পাবে না, কারণ কি চাঁদে কিন্তু হাওয়া নেই, বাতাস নেই, ওই জন্য। আর আলোক তরঙ্গ কিন্তু একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিরকম? তির্যক তরঙ্গ এইরকম ভাবে কিন্তু যাতায়াত করবে, মানে তার অভিমুখ এইদিকে কিন্তু তার উল্লম্ব দেহ এইদিকে, কিন্তু তার মুখ অভিমুখটা এইদিকে কিন্তু যাচ্ছে সেই দিকে। তাহলে এটা হয়ে যাবে তির্যক তরঙ্গ। একটা পুকুরের মধ্যে ঢিল ছুঁড়ে দিলে স্থির জলের উপর যে তরঙ্গটা তৈরি হয়, সেটা কিন্তু অনেকটাই এই তির্যক তরঙ্গের আকার নেয়। অনেকটাই নয়, প্রায় তির্যক তরঙ্গের আকার নেয়। মানে এইখানে ঢিলটা ছুড়লে আস্তে আস্তে এই তরঙ্গের আকারে এরকম করে দূরে 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 যায়, কিন্তু উপর দিকে উপরের যে লেয়ারটা সেটা কিন্তু এইভাবে 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 আস্তে আস্তে দূরে যত ছড়িয়ে পড়বে, আস্তে 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 মিলিয়ে যাবে। তাহলে এইটাকে বলছে তির্যক তরঙ্গ। তাহলে তির্যক তরঙ্গ কি হলো? আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ, আর শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। মনে রাখবে, পরীক্ষায় খুব আসে। চলো পরবর্তী, পরের প্রশ্ন বলছে আলোক তরঙ্গ কি ধরনের তরঙ্গ? তাহলে হয়ে যাবে, এক্ষুনি বললাম, আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ, এইরকম ভাবে যাতায়াত করে, এইরকম ভাবে যাতায়াত করে। তার অভিমুখ এইদিকে কিন্তু, মানে যাচ্ছে এইদিকে, আর তার অভিমুখটা থাকে এইদিকে। আবার নিচের দিকে, আবার পরেরটা আবার নিচের দিকে হয়ে যায়, আবার উপরের দিকে হয়, আবার নিচের দিকে হয়ে যায়, কিন্তু যাচ্ছে সেই দিকে। তাহলে এটা হচ্ছে তির্যক তরঙ্গ হয়ে যাবে। আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ, আর শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। 1 নিউটন বল একটি 500 গ্রাম ভরের উপর ক্রিয়া করলে ত্বরণ কত হবে? তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? E সমান mf। আমরা এটা পড়েছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, আমরা এই সূত্রটা পাই। তাহলে এখানে আমাকে পি এর মান দেওয়া আছে, বলের মান দেওয়া আছে 1 নিউটন, আর এম দেওয়া আছে 500 গ্রাম। 500 গ্রাম মানে আমরা কি লিখতে পারি? হাফ কেজি লিখতে পারি, হাফ কেজি। হাফ কেজি। আর এফ, তাহলে 500 গ্রাম মানে আমরা হাফ কেজি লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এফ এর মান। এটাকে যদি উল্টে দিই, তাহলে এফ সমান হচ্ছে 2 হয়ে যাচ্ছে না? তাহলে এটার কি হয়ে যাবে? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা ত্বরণ সবসময় কি হয়? মিটার/সেকেন্ড স্কোয়ারে হয়। এসআই, যেহেতু আমরা এসআই এককে বের করেছি, তাহলে যেহেতু এখানে নিউটন দেওয়া ছিল, তাহলে আমরা এই গ্রামটাকে কেজিতে করে নিলাম। এটাকে কেজিতে করলে কত হবে? হাফ কেজি হবে। পয়েন্ট 0.5 কেজি বা হাফ কেজি, একই ব্যাপার। তাহলে এফ সমান আমাদের বেরিয়ে গেল। তাহলে ভরের উপর ক্রিয়া ত্বরণ কত হবে? ত্বরণ মানে এফ এর মানটা আমরা বেরিয়ে গেল। তাহলে এইটা হচ্ছে, এ হচ্ছে সঠিক। কোন উদ্ভিদের পরাগরেণু বায়ু দ্বারা পরিবাহিত হয়? তাহলে ধান কিন্তু এমন একটা উদ্ভিদ যার পরাগরেণু বায়ু দ্বারা পরিবাহিত হয়। ধান গাছ কি হয়? পাশাপাশি পাশাপাশি ক্ষেতের মধ্যে থাকে, তাহলে হাওয়ায় কিন্তু একটা কুড়ি থেকে আরেকটা কুড়িতে এইভাবে তাদের পরাগরেণু কিন্তু পরিবাহিত হয়ে যায়। তাহলে এটাই বলছে, আমাদের যে উপরোক্ত যে অপশনগুলো আছে, সেগুলো কোনো কিছুই বায়ু দ্বারা পরিবাহিত হয় না। তাহলে বায়ু দ্বারা পরিবাহিত হয় এরকম পরাগরেণু একটা গাছ হচ্ছে ধান গাছ। গ্যামাক্সিনের রাসায়নিক নাম? গ্যামাক্সিনের রাসায়নিক নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। ডিটারজেন্ট হলো সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। অপশন নাম্বার সি, সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ হচ্ছে ডিটারজেন্ট। ডিটারজেন্ট হচ্ছে সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। সাইনাপসের মধ্য দিয়ে স্নায়ু উদ্দীপনার অভিমুখ হলো সবসময় একমুখী হয়। তাহলে সাইনাপসের মধ্য দিয়ে স্নায়ুর যে উদ্দীপনা, এটা সবসময় একমুখী হয়, ইউনিডিরেকশনাল। অ্যালডিহাইড গ্রুপের সাধারণ সংকেত হচ্ছে সিএইচও। এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন, এটা হচ্ছে কিটোন গ্রুপ। এটা হচ্ছে, এটা অ্যালডিহাইড হয়ে গেল। আর সি ডবল এইচ হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ।
C2H5OH ইথাইল অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে অ্যালকোহল। এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ, হ্যাঁ। আর এটা হচ্ছে কিটোন গ্রুপ, আর এটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, আর সিএইচ হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। আমাদের অপশানে চেয়েছে অ্যালডিহাইড গ্রুপ, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিএইচও, অ্যালডিহাইড গ্রুপ। ক্ষমতার এসআই একক কি হবে? ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। তাহলে এখানে দেখো জুল কিসের একক? জুল হচ্ছে শক্তি, শক্তির একক। আর কার্যেরও একক হয়, কার্য। ওহম হচ্ছে কি? ওহম হচ্ছে রোধের একক, রোধের একক। পাস্কেল হচ্ছে চাপের একক, চাপের একক। আর ওয়াট হচ্ছে ক্ষমতার একক। উদ্ভিদ থেকে প্রাপ্ত প্রাকৃতিক রাবারের গঠনগত একক কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে আইসোপ্রিন। অপশন নাম্বার বি, আইসোপ্রিন হচ্ছে সঠিক হয়ে যাবে। প্রাকৃতিক রাবারের গঠনগত একক আইসোপ্রিন। অবতল দর্পণের সামনে সসীম দূরত্বে কোনো বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? তাহলে এখানে একটা অবতল দর্পণ আঁকা যাক। এখানে একটা অবতল দর্পণ আঁকা যাক। এটা একটা অবতল দর্পণ আছে। তাহলে এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, বা এইখানটা একটা বস্তু আছে। এই বস্তুর প্রতিবিম্ব কি হবে? এইখানে হোক বা এইখানে হোক, যেখানেই থাকুক, তাহলে আলোক রশ্মি কিভাবে যাচ্ছে? এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, আর এইভাবে যাচ্ছে। তাহলে যেটা একদম মাঝে পড়ছে সেটা মাঝ বরাবর গিয়ে মাঝে ফিরে আসছে, আর এই দিকে যেগুলো যাচ্ছে এইগুলো এইখান থেকে গিয়ে আবার এইরকম ভাবে ফিরে আসছে, আবার এটা এই দিকে গিয়ে এইরকম ভাবে ফিরে আসছে। তাহলে তার ইয়েটা কোথায় তৈরি হবে? না, এইখানে প্রতিবিম্বটা তৈরি হবে ফোকাস দূরত্বে। এই যে ফোকাস দূরত্বে, অপশন নাম্বার বি, ফোকাস দূরত্বে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এইখানে যদি প্রতিবিম্বটা থাকে, এইরকম ভাবে যাচ্ছে, এইরকম ভাবে যাচ্ছে, সে গিয়ে আবার এইরকম ভাবে ফিরে আসবে, এও গিয়ে কিন্তু এইভাবে ফিরে আসবে, তাহলে তার ফোকাসে কিন্তু প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে অপশন নাম্বার বি এখানে সঠিক। অবতল দর্পণের সামনে অসীম দূরত্বে কোনো বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব গঠিত হয় ফোকাস দূরত্বে। CO2, CO2 সরি, CO2 নয়, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। CO কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন, এই দুটা গ্যাসের মিশ্রণকে আমরা বলি ওয়াটার গ্যাস। অপশন নাম্বার সি, ওয়াটার গ্যাস বলি। CO কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে আমরা ওয়াটার গ্যাস। আর জৈব গ্যাস কি? জৈব গ্যাস হয়ে যাচ্ছে, জৈব গ্যাস হয়ে যাচ্ছে মিথেন, CH4। আচ্ছা, প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাস কি? প্রাকৃতিক গ্যাস হচ্ছে CNG, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর প্রডিউসার গ্যাস কি? প্রডিউসার গ্যাস হচ্ছে CO+N2, এটা হচ্ছে প্রডিউসার গ্যাস। কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেনের মিশ্রণকে আমরা বলি প্রডিউসার গ্যাস। আর ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে আমরা বলি ওয়াটার গ্যাস। পরবর্তী প্রশ্নে দিয়েছে যে CO এবং N2 গ্যাসের মিশ্রণকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রডিউসার গ্যাস। জৈব গ্যাস তো বলে দিলাম, জৈব গ্যাস মিথেন হচ্ছে, জৈব গ্যাস হচ্ছে মিথেন। ওয়াটার গ্যাস হচ্ছে CO+H2। আর প্রাকৃতিক গ্যাস হচ্ছে CNG, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর প্রডিউসার গ্যাস হয়ে গেল CO+N2। 240 ভোল্ট লাইনে যুক্ত একটি 1000 ওয়াট বৈদ্যুতিক বাতির রোধ কত? তাহলে আমাকে পি দিয়েছে, পি সমান হচ্ছে 1000 ওয়াট, আর ভি দেওয়া আছে 240 ভোল্ট। আমরা একটা সূত্র জানি, রোধ কত? আমরা একটা সূত্র জানি, পি সমান ভি স্কোয়ার বাই আর। আমরা এই সূত্রটা ক্লাস 10-এর চলতড়িৎ যে ভৌতবিজ্ঞান বইয়ে যে চলতড়িৎ যে চ্যাপ্টারটা আছে সেখানে এই সূত্রটা আছে, পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর সমান ভি স্কোয়ার বাই পি, এটা তো আমরা বলতে পারি। তাহলে আমাকে এই রোধ বের করতে দিয়েছে, এই রোধটা হচ্ছে আমার আর। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, এখানে করছি, এখান থেকে আমি লিখতে পারি ভি স্কোয়ার মানে 240 ইন্টু 240 বাই পি এর মান হচ্ছে 100। কাটাকাটি করলে আমার দাঁড়াচ্ছে 24 ইন্টু 24 মানে হচ্ছে 576। এটা হচ্ছে ওহম হয়ে যাবে। রোধের একক সবসময় ওহম হয়। তাহলে এখানে আমাদের 576, অপশন নাম্বার বি সঠিক হয়ে গেল। আরেকবার সূত্রটা বলে দিচ্ছি, পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর।
যেহেতু আমাকে যদি আর বা পি বের করতে দেয়, তাহলে এখানে আমার ভি দেওয়া আছে, এখানে আমার ভি দেওয়া আছে আর পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, সেখান থেকে আমি আর বের করে নিতে পারবো। আর সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি। তাহলে এইটা বসিয়ে আমরা পেয়ে গেলাম 576 হচ্ছে সঠিক অ্যান্সার। ভি স্কোয়ার মানে হচ্ছে 240 ইন্টু 240 বাই পি এর মান হচ্ছে 100। কাটাকাটি করলে দুটো দুটো শূন্য উড়ে যাচ্ছে, 24 ইন্টু 24 হচ্ছে 576, এত ওহম। তাহলে 576 ওহম অপশানে আছে। এরকম ছোটখাটো প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষায় দেয়, ছোটখাটো অঙ্কের প্রশ্ন আর কি। আচ্ছা, মানে ভৌত বিজ্ঞানের অঙ্ক। আবার একটা পরবর্তী আরেকটা অঙ্কের কোশ্চেন এসছে। একটি বাল্বের ক্ষমতা কত যেটি 240 ভোল্ট লাইনে 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে? কারেন্ট গ্রহণ করে মানে এটা, এই কারেন্ট এত লাইনে জুড়লে এত কারেন্ট নেয়, তাহলে এর ক্ষমতা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো একটা সূত্র আছে, কি বের করতে দিয়েছে? ক্ষমতা পি সমান ভি ইন্টু আই, একটা ফর্মুলা আছে। তাহলে এগুলো সব হচ্ছে ওহমস ল থেকে আমরা এই ফর্মুলাগুলো কিন্তু আমরা বানাতে পারি। তাহলে ওহমস ল যেমন ভি সমান আই আর, এটা হচ্ছে মেন ফর্মুলা, এখান থেকে আমরা এই সব ফর্মুলাগুলো কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমার দরকার পি, লাইনে কত কারেন্ট বহন করে। আচ্ছা, ক্ষমতা, আমাকে ক্ষমতা জিজ্ঞাসা করছে, ক্ষমতা, ক্ষমতা মানে পি। তাহলে ভি দেওয়া আছে 240 আর আই দেওয়া আছে 0.6। তাহলে এটা কত হবে? ওয়াট, ক্ষমতা সবসময় ওয়াটে হয় এসআই এককে। তাহলে আমি এটা যদি গুণ করি, 6 4 24 হাতে হলো 2 দশক, 6 4 24, 6 12 13 14, 114 আর একটা শূন্য হয়ে যাবে, এত ওয়াট। তাহলে 144 ওয়াট হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক। তাহলে একটি বাল্বের ক্ষমতা জিজ্ঞাসা করছে আমাকে, যেটা কি 240 ভোল্ট লাইনে যুক্ত আছে এবং 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট সেটা গ্রহণ করছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 140 ওয়াট। তাহলে সূত্রটা কি? পি সমান হচ্ছে ভি ইন্টু আই। ক্ষমতা সমান হচ্ছে ভোল্টেজ মানে বিভব প্রভেদ ইন্টু, এটা কি আই সমান হচ্ছে কারেন্ট মানে তড়িৎ প্রবাহ। তাহলে 240 আমাকে তড়িৎ প্রবাহ দেওয়া আছে 0.6 অ্যাম্পিয়ার, আর ভোল্টেজ দেওয়া আছে 240 ভোল্ট। তাহলে 240 ইন্টু 0.6, ক্ষমতা সবসময় কি হয়? ক্ষমতার একক হচ্ছে ওয়াট হয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল 144 ওয়াট। ঠিক আছে। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লুরিন। ফ্লুরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। এটা 17 নম্বর শ্রেণীর একদম উপরে আছে। দেখবে যে 17 নম্বর শ্রেণীতে আমাদের হ্যালোজেন মৌলগুলো আছে। 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় মৌল আছে। 17 নম্বর শ্রেণীর একদম উপরে যেটা আছে, তাহলে সেটা সবচেয়ে তড়িৎ ঋণাত্মক। তাহলে ফ্লুরিন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল এখানে, ফ্লুরিন। এরপরের প্রশ্ন বলেছে, হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে অবস্থান করে? হ্যালোজেন মৌল হচ্ছে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে অবস্থান করছে হ্যালোজেন মৌল। এক্ষুনি বললাম যে 18 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। 18 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। 18 নম্বর হচ্ছে আমাদের কি? না, নিষ্ক্রিয় গ্যাস। এটা হচ্ছে ক্ষার ধাতু, 1 নম্বর শ্রেণীতে হচ্ছে ক্ষার ধাতু। এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 2 নম্বর শ্রেণীতে হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। আর 17 নম্বর হচ্ছে হ্যালোজেন। কোশ্চেনে আমাকে বলছে হ্যালোজেন মৌল কত নম্বর শ্রেণীতে অবস্থান করে, তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 17 নম্বর গ্রুপ বা 17 নম্বর শ্রেণীতে অবস্থান করে। মায়োপিয়া ঠিক করতে ব্যবহার করা হয়, মায়োপিয়া ঠিক করতে ব্যবহার করা হয় অবতল লেন্স। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অবতল লেন্স। মায়োপিয়া মানে কি? যে কাছের জিনিস দেখতে পাবে কিন্তু দূরের জিনিস দেখতে পাবে না, তাকে বলছে মায়োপিয়া। হুম। আর মায়োপিয়া ঠিক করতে গেলে, যাদের মায়োপিয়া মানে হচ্ছে মাইনাস লেন্স, মাইনাস পাওয়ার, নেগেটিভ পাওয়ার। হুম। তাহলে নেগেটিভ পাওয়ার থাকবে, আর অবতল লেন্স ব্যবহার করা হবে, কাছের জিনিস দেখতে পাবে কিন্তু দূরের জিনিস দেখতে পাবে না, সেটাকে বলছে মায়োপিয়া। সূর্যের শক্তির উৎস কি? সূর্যের শক্তির উৎস হচ্ছে সংযোজন, অপশন নাম্বার ডি, ফিউশন। আচ্ছা, কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর থাকে হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, আর কোষ পর্দা থাকে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোতেই হচ্ছে থাকে, উভয়ই থাকে। প্রাণী কোষেও থাকে, উদ্ভিদ কোষেও থাকে কোষ পর্দা। ইকোসিস্টেম কথাটি প্রবর্তন করেন, ইকোসিস্টেম কথাটি প্রবর্তন করেন এ জি টেন্সলে। অপশন নাম্বার সি হচ্ছে এ জি টেন্সলে, ইকোসিস্টেম। ইকোসিস্টেম কথাটি প্রবর্তন করেন এ জি টেন্সলে। আচ্ছা, ইকোলজিক্যাল পিরামিডের ধারণা দেন বিজ্ঞানী এল্টন। অপশন নাম্বার ডি হয়ে যায় ইকোলজিক্যাল পিরামিড, বিজ্ঞানী এল্টন। ইকোলজি শব্দটি প্রবর্তন করেন হচ্ছেন আর্নেস্ট হেকেল। অপশন নাম্বার এ, ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন আর্নেস্ট হেকেল। আচ্ছা, এরপরে আর প্রশ্ন নেই আমাদের, হয়ে গেল 25টা আজকে সেট আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে
অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকম ভিডিও যদি তোমরা স্পেসিফিক্যালি চ্যাপ্টার ওয়াইজ চাও, তোমরা কমেন্টে জানাবে, তাহলে চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাস করব।